কি অবস্থা তোমাদের সবার? আজকে আমি আলোচনা করব ইন্টারমিডিয়েট সিলেবাসের লাল সালু উপন্যাসটি। গল্পে গল্পে যদি লাল সালু উপন্যাসটাকে আলোচনা করা যায় তাহলে কিন্তু তোমাদের মাথায় ভালোভাবে ঢুকবে এবং তোমরা বিষয়টাকে খুব ইজিলি কেস করতে পারবা। তো লাল সালু উপন্যাসটা আমি আসলে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা আসলে যারা লাল সালু উপন্যাসটা পড়ে বুঝোনি কিছু, তাদের যেন মাথায় কিছু একটা ঢুকে। তো লাল সালু হচ্ছে একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা সামাজিক সমস্যামূলক উপন্যাস হওয়ার মেইন কারণটা হচ্ছে এখানে যে সমাজের যে বাস্তবতা বা সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, সেই সমস্যাগুলোকে নিয়ে আসলে এই লাল সালু উপন্যাসটাকে লেখা। তো লাল সালু উপন্যাসটা যে মেইন চরিত্র, মেইন যে ক্যারেক্টার, সেটা হচ্ছে মজিদ। তো মজিদ ক্যারেক্টারটা এখানে আসলে অনেক চতুর, তারপরে ভণ্ড, এরকম টাইপের ভাবেই আসলে ওয়ালিউল্লাহ এভাবে ফুটিয়ে তুলেছেন ওই ক্যারেক্টারকে। তো আমরা যদি মজিদের স্টোরিটা পুরোটাই জানি বা এই উপন্যাসটা আসলে কীভাবে শুরু হয়েছে সেটা আমি তোমাদের এখন বলে দেওয়ার ট্রাই করব। তো শুরুতে ছিল এরকম যে এটা হচ্ছে বাংলাদেশের নোয়াখালী অঞ্চল, যেটা এটা আমরা ওই লালসার উপন্যাসটা পড়ে আসলে বুঝতে পারি। তো নোয়াখালী অঞ্চলে যেখানে আসলে মসজিদের আগের বাড়ি ছিল, তো ওই গ্রামে মানুষজন হচ্ছে ধর্মীয় শিক্ষায় অনেক বেশি শিক্ষিত ছিল, কিন্তু তারা যে নর্মাল যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত ছিল না। তারা হচ্ছে খুব অল্প বয়সে আসলে ওই যে তারা মাদ্রাসায় পড়তো এবং কোরআনে হাফিজ হয়ে যেত। মানে ছোটো ছোটো বাচ্চাগুলো যাদের আসলে দাড়ি গোঁফ উঠেনি, তারাও আসলে কোরআন হাফিজ হয়ে যেত। তো এটাই ছিল ওই গ্রামের মানুষজন, মানে তারা ধর্মীয় শিক্ষাটাকে খুব প্রাধান্য দিত, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটাকে তারা ওইভাবে প্রাধান্য দিত না। আর নোয়াখালী অঞ্চলে আমরা জানি যে ওই এলাকায় আসলে বন্যা কবলিত একটা এলাকা, বা ওইখানে আসলে খাবার দাবারের খুব একটা অভাব। তো ওইখানে একটা কথা ছিল এরকম যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। মানে ওই জায়গায় হচ্ছে যতটুকু আসলে ফসল উৎপাদন হয় তার থেকে মানুষজনের সংখ্যাটা বেশি ছিল ওই এলাকাটায়। তো ওই এলাকার মানুষরা বিভিন্ন এলাকায় যাইতো, কারণ ওই এলাকায় তাদের আসলে ওইভাবে মানে অনেক কষ্টে থাকতে হতো, যার কারণে তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য তারা আসলে বিভিন্ন অঞ্চলগুলোতে চলে যেত। অনেকেই বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদের সম্মানের যে চাকরিগুলো সেগুলো হচ্ছে মসজিদের ইমামতি করা, এরকম টাইপের। মানে বিশেষ করে আসলে ধর্মীয় যে ব্যাপারগুলো তারা কিন্তু খুব ভালোভাবে জানতো এবং সেই কাজগুলো তাদের হচ্ছে সম্মানের। অনেকে বিভিন্ন টাইপের কাজ করতো, কুলি মজুরের কাজ করতো, কিন্তু ওই এলাকার মানুষজনরা অনেক মানে অভাবী ছিল আর কি, যেটাকে বলে। তো তখন ঘটনাটা এইভাবে স্টার্ট হয় যে ওইখানে তো ছোটো ছোটো বাচ্চাগুলো আসলে সবাই কোরআনে হাদিস বা তারা আসলে সব কিছু খতম করে ফেলে। তো এইভাবে শুরু হওয়ার পর ওইখানে ওই গ্রামে একদিন একটা ট্রেন আসে। মানে ট্রেন তো নর্মালি প্রত্যেক দিনে আসে। তো ট্রেনে আসলে ট্রেনটা আসলে রাতে, মধ্যরাতে মেবি। তো মধ্যরাতে যখন আসলে ওদের ওই গ্রামটাতে পৌঁছায়, তো ট্রেনের ভিতর যে যাত্রীরা ছিল তারা হঠাৎ করে চমকে উঠে যে চারদিকে এত হট্টগোল কেন, মানুষজন এত বেশি কেন, তারা মানে ভয় পেয়ে যায়। আর ওই স্টেশনে এসে রেলগাড়িটা দেখতে অনেকটা অজগর সাপের মতো। তো ওই এলাকায় এসে থেমে যায় এবং থামার পর ওইখানে হচ্ছে মানে ওই যে আমরা জানি যে রেলে বা ট্রেনে কিন্তু পানি দিতে হয়, তো পানি দিচ্ছিল। তো এটাকে কম্পেয়ার করছে যে সে আসলে পানি খাচ্ছে। তো তখন ওই গ্রামের মানুষজন সবাই হুমড়ি খেয়ে ওই ট্রেনের উপর উঠতে চায়, কারণ তারা আসলে তাদের এলাকায় সব কিছু মানে হানাহানি মারামারি করে যা কিছু ছিল সব কিছু আসলে সবাই নিয়ে চলে গেছে বা খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে। তাদের এলাকায় আর খাবার দাবার নেই, খাবার দাবারের অভাবে মানুষজনের অবস্থা খুবই খারাপ। তো ওইখানে এমন একটা ঘটনা ছিল যে ছোটো ছোটো যারা আসলে বাচ্চা, তাদের আসলে পরনে যে লুঙ্গিটা সেটাও ছিল না, জাস্ট কিছু ওই যে তাবিজের থকা থাকে না কোমরে, দেখবা যে ছোটো ছোটো বাচ্চাদের আসলে কোমরে বেঁধে দেওয়া হয়। ছোটো ছোটো বাচ্চা বলতে মানুষজনের যারা আসলে গ্রামে থাকে তাদের আসলে থাকে এটা। তো ওইটা ছাড়া মানে তাবিজের থোকাটা ছাড়া আসলে বিন্দু মাত্র কোনো কাপড় ছিল না শরীরে, এরকম। মানে ওই এলাকার মানুষজনের এতটাই অভাব। তো তারা তখন ওই এলাকা মানে ওইখানে আসে। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল সেটা হচ্ছে বদনাটা থাকতে হবে, নাহলে তো আসলে তারা বাইরে গিয়ে কীভাবে তাদের ওই চলবে আর কি, চলার জন্য আসলে বদনাটা ওই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ওগুলো নিয়ে সবাই হুমড়ি খেয়ে ট্রেনের উপর উঠে, এবং যারা আসলে ওইখানে ঘুমন্ত অবস্থায় ছিল আসলে মধ্যরাত, তো তখন আসলে মানুষজন ট্রেনের ভিতর ঘুমায় থাকে, তো তারা আসলে ভয় পেয়ে যায়। তো এইভাবেই ঘটনাটার স্টার্ট হয়। মানে ঘটনাটার শুরুটা হয়েছে এইভাবে খুব আকর্ষণীয়ভাবে। দেন এই যে মসজিদ,
আমরা দেখলাম এই মসজিদের কিন্তু ওই গ্রামে ফ্যামিলি ছিল, মানে তার আগে একটা ফ্যামিলি ছিল, কিন্তু ওই উপন্যাসে আমরা পুরোটাই আসলে ওইভাবে দেখতে পাইনি, এটার উল্লেখও করেনি, কিন্তু মসজিদের একটা ফ্যামিলি ছিল। তো তারপরে হচ্ছে মসজিদ চলে যায় হচ্ছে গারো পাহাড়ে, যেটা হচ্ছে মধুপুর গড় থেকে 3 দিনের পথ আর কি, আমরা ওই উপন্যাস থেকেই জানি। তখন হচ্ছে ওইখানে যায়, ওইখানে গিয়ে সে একটা মসজিদ তৈরি করে, মসজিদ তৈরি করে সেখানে মানে ওইখানে মানুষজনকে সে নামাজ পড়াইতো, ওই কাজগুলো করতো আর কি। তো একদিন হচ্ছে একজন শিকারী হঠাৎ করে মানে ওই পাহাড়ে আসে শিকার করার জন্য। তো শিকারি ছিল মানে দেখতে অনেকটা জোয়ান টাইপের, অ্যান্ড তার যে পোশাক আশাক সব কিছুই ছিল আধুনিক মানুষের মতো আর কি। তো যখন সে এখানে আসে, সে কিন্তু মুসলিম ছিল শিকারি। তো আসার পর সে একটা সুন্দর আজান শুনতে পায়, মানে মসজিদ কিন্তু খুব সুন্দরভাবে আজান দিতে পারতো, আমরা উপন্যাস থেকে জানতে পারছি। তো আজান শোনার পর সে খোঁজ করতে মসজিদের কাছে গিয়ে পৌঁছায়। মসজিদকে সে গিয়ে বলে যে আপনার বাড়ি কোথায় ছিল? সে বলে যে আমার বাড়ি ছিল ওইখানেই, মানে মসজিদ একটু আসলে কথা বানায় বলতে ভালোবাসতো, মানে সে একটু বেশি মানে অতিরঞ্জিত যেটাকে বলে। তখন সে বলে যে আমার বাড়ি ছিল ওইখানে, আমি আসলে ওইখানে ছিলাম, কিন্তু এইখানের মানুষজনকে আসলে মানে খোদার পথে নিয়ে আসার জন্যই আমি এইখানে আসছি, এবং এইখানে তাদেরকে আসলে আহ, মানে ইসলাম ধর্ম প্রচার করতেছি, এভাবে বলছে। তো আমি গল্পটা কিছু মানে আমার দৃষ্টিকোণ থেকে বলছি, এটা হুবহু বইয়ের সাথে মিলে যাবে, বাট এটা আমার ল্যাঙ্গুয়েজ আর কি, যেটাকে তোমাদের বুঝতে যেন তোমাদের সুবিধা হয়। তো তখন হচ্ছে আহ, মজিদ এইভাবে বলে। তো পরে মজিদেও শিকারীকে উল্টা প্রশ্ন করে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমাদের বাড়ি ছিল একটা গ্রামে, ওইখানে আসলে আমার পূর্বপুরুষরা থাকতো, এখন আর কেউ নেই, সবাই মারা গেছে, ওইখানে আমাদের এরকম একটা জঙ্গল ছিল। এইখানেই ঘটনাটা আসলে মোড় নেয়। ওইখানে যে সে বললো না যে তার বাড়ি হচ্ছে একটা গ্রামে, তো এই গ্রামে কিছু কবরের কথা, তো এই কবরটাই হচ্ছে মজিদ তখন আসলে তার ব্যবসার জন্য আসলে এই জায়গাটায় যায়, এবং ওই জায়গাটায় গিয়ে তার যে কবর নিয়ে মাজার প্রতিষ্ঠা করা, সেটা আসলে এইখান থেকে শুরু হয়। ওই যে সে যে শিকারের কাছ থেকে ঘটনাটা শুনলো, তো তখন হচ্ছে মজিদ তো এটা শুনতে পায়। তারপরে সে চলে যায় আওয়ালপুর গ্রামে, যেটা আর কি, না আওয়ালপুর না, সরি, ওই গ্রামের নাম কি ছিল? ওই গ্রামের নাম ছিল মহব্বতনগর, ইয়েস, হ্যাঁ মহব্বতনগর। আমি আসলে ঘটনাটা অনেক দিন আগেই পড়ছি, যার কারণে কিছু মনে আসতেছে না। তো মহব্বতনগর গ্রামে সে ঘটনাটা বুঝতে পারে যে ওইখানে ছিল এরকম। তো যখন সে মহব্বতনগর গ্রামের কথাটা শুনে, তখন মজিদ মনে মনে একটা ফোন দিয়ে এঁটে ফেলে যে আমাকে ওই জায়গায় যেতে হবে, এবং ওই জায়গায় গিয়ে মানুষজনদেরকে এভাবে মোটিভেট করতে হবে। তো তখন হচ্ছে সে মহব্বতনগর গ্রামের দিকে রওনা হয়। অ্যান্ড তার কিন্তু মোহাম্মদনগর গ্রামের যে প্রবেশটা, সেটা কিন্তু নাটকেই ছিল। নাটকীয় বলতে এরকম যে অশ্বত্থ গাছ হচ্ছে গ্রামে দেখবা যে বট গাছের মতো অনেকটা বড় গাছ থাকে আর কি। তো ওই গাছটার ঠিক মানে ওই সাইড দিয়ে মসজিদ আসছে, মনে হচ্ছে যে কেউ উপর থেকে নিচের দিকে নামতেছে। আর ঘটনাটা এরকম ছিল যে তাহের আর কাদের, এরা দুই ভাই আসলে মাছ ধরতেছিল, বিলে ধারে মাছ ধরতেছিল। তো তারা আসলে মাছ ধরতে ধরতে তাদের নৌকা নিয়ে চলতে থাকে, এবং নিচে কিন্তু ধান ক্ষেত ছিল, মানে ধান ক্ষেত আসলে পানিতে একেবারে ডুবে ছিল। তো তারা মাছ ধরতেছিল, হঠাৎ করে তারা দেখে যে কী ব্যাপার, আমাদের গ্রামে একজন মানুষ এসছে, মানে নামাজের ভঙ্গিতে বসে আছে, নামাজ পড়তেছে, ইনি কি মানে খোদার প্রেরিত কোনো মানুষ কিনা, মানে গ্রামের মানুষদেরকে একেবারে আশ্চর্য করে যায়। যার কারণে তার প্রবেশটা ছিল একেবারে নাটকীয়। তো তাহের কাদের অনেকক্ষণ মাছ ধরে, একটা রুই মাছ পায় তারা। তো মাছ ধরার পর তারা যখন গ্রামে ফিরে যায়, তখন গিয়ে গ্রামে দেখে, গ্রামে কিন্তু এই যে থাকে আর কি, মক্তব, যেখানে আসলে গ্রামের সব কিছু ডিসকাস করা হয় বা আলোচনা করা হয়। তো তারা যায়, গিয়ে দেখে যে যেই মানুষটাকে তারা ওই জায়গাটায় নামাজ পড়তে দেখছিল রাস্তার ধারে, সেই মানুষটা এখন ওই মক্তবে এসে মক্তবের যে প্রধান সে ছিল খালেক ব্যাপারী, তারপর অনেক বয়স্ক যারা মানুষ তারা আসলে ওইখানে বসেছিল, তাদেরকে গালিগালাজ করতেছে, বলতেছে আপনারা মানে
বিএলএম আনপাড়া হয় এরকম টাইপের, মানে অনেক টাইপের গালিগালাজ করতেছে। কারণটা ছিল এরকম যে আপনারা মদাসে পীরকে এইভাবে ফেলে রেখেছেন, মানে ওইখানে একজন পীরের মাজার ছিল যাকে একেবারে অবহেলা করে ফেলে রেখেছে। তো এইভাবে আসলে তখন গালিগালাজ করে। ওখানে অনেক বয়স্ক মানুষজন ছিল, গ্রামে তো থাকে যে 80 বছর 90 বছর এরকম যারা মানুষ, তারাও আসলে একেবারে বিষয়টা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। মানে মজিদ ঘটনাটাকে এইভাবে বলছে যে আমাকে উনি আসলে, মানে উনি বলতে আসলে এখানে মোদাসের পীর, মোদাসের নামটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মজিদের একটা যে বিচক্ষণতা সেটা আমরা দেখি, কারণ মোদাসের মানে হচ্ছে নাম না জানা এমন কেউ। তো তখন হচ্ছে মজিদ এইভাবে গালিগালাজ করে এবং বলতে থাকে যে আমাকে আসলে উনি স্বপ্নে বললেন যে আমাকে এইভাবে ফেলে রেখেছে, আমাকে মানে ওনার দেখাশোনা করার জন্যই আমি আসলে এখানে আসছি। তো মানুষজন, গ্রামের মানুষজন কিন্তু খুবই সহজ সরল হয়, মানে তাদেরকে তুমি যদি একবার ভালোভাবে কোনো কিছু বুঝাই দিতে পারো তারা কিন্তু সেটাই মেনে নেবে। তো তখন হচ্ছে সে ওইখানে যায় এবং ওই জঙ্গলটাতে আসলে অনেক শেয়ালের গর্ত ছিল এরকম টাইপের ছিল। তো ওইখান থেকে আসলে কবরটাকে সাফ করা হয়। কবরটা কিন্তু ছিল ওই যে শিকারির যে বংশধর তাদের কবর আর কি, কারণ মসজিদ ওইখান থেকে আসলে ইনফরমেশনটা পাইছে, এটা আসলে আমরা পড়ার পর বুঝতে পারি। তো তখন হচ্ছে ওই জায়গাটাকে পরিষ্কার করে এবং ওইখানে একটা লাল কাপড় দিয়ে মাজার মতো করে নিয়ে ওটাকে ঢেকে দেওয়া হয়। অনেকটা দেখতে লাল শালু নামটা হওয়ার মেইন একটা কারণ হচ্ছে ওটা দেখতে অনেকটা মাছের পিঠের মতো। দেখবা যে মাজারটা এরকম হয় যে অনেকটা উপর দিকে, এইভাবে মাছটা যেমন পানির উপরে ভেসে উঠলে যেমন দেখা যায় ঠিক তেমন। তো এইখান থেকে আসলে লাল শালু উপন্যাসটা স্টার্টিং পয়েন্ট। তো এরপরেই তো মসজিদ ওইখানে ফেমাস হতে থাকে, মানুষজন আসে মাজারে, অনেকেই বিভিন্ন ধরনের দান নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, বিভিন্ন টাইপের ওখানে আসলে মসজিদের এভাবেই চলতে থাকে। আর তখন সে, আচ্ছা আরেকটা ঘটনা এটা আজকে তোমাদের শেয়ার করি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর যদি তোমরা এটা শুনো আশা করি তোমাদের যে লাল সালু উপন্যাস নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে হচ্ছে যখন আরেকটা ঘটনা, ওই যে তাহের কাদের, আমরা যে ওই জায়গায় দেখেছিলাম যে তারা হচ্ছে মাছ ধরতেছিল, তাদের ফ্যামিলির যে ঘটনাটা সেটা আমি এখানে শেয়ার করতেছি। সেটা হচ্ছে এরকম ছিল যে তাহের কাদের আর রতন এরা ছিল 3 ভাই। এদের একটা বোন ছিল, ওনার নাম এখানে আসলে বলা নেই, কিন্তু ওখানে ছিল হাসুনি মাই হচ্ছে ওদের বোন। তো তাহের কাদের রতন আর বোন, আর একটা বুড়া ছিল একটা বুড়ি ছিল, বুড়া বুড়ি মানে ওদের বাবা মা। তো এই বুড়া বুড়ি কী করতো, সব সময় ঝগড়া করতো, আর মানে সব সময় ঝগড়া করতো, কারণ বুড়ো বয়সে এরকম হয়ই। তো মানুষজন তো ঝগড়া করতেই থাকে, এভাবেই চলতো। আর তারা আসলে অনেক গরিব ছিল। মানে হাসুনির মা যে, মানে তাহের কাদের রতনের যে বোন, সে মানুষের বাড়িতে ধান ভাঙার কাজ করে যতটুকু আসলে চাল ডাল পেতো সেগুলো নিয়ে এসে খেত এরকম টাইপের। আর তাদের ফ্যামিলি খুব অভাব অনটনেই ছিল। তো বুড়ো বুড়ি আসলে ঝগড়া করতো প্রত্যেক দিন। আর হাসুনির মা কাজ করতো হচ্ছে মসজিদের বাড়িতে। তো মসজিদের বাড়িতে যখন কাজ করতে যেত তখন আসলে একদিন সে মসজিদকে বলে ফেলে যে আমার আসলে ওই বুড়ো বুড়ি, মসজিদকে বলে না, ঘটনাটা মানে মসজিদের বউ রহিমাকে বলে। তো রহিমাকে আসলে বলার পর সে বলে যে, মানে মজিদ শুনতে পাওয়ার পর বিষয়টা গিয়ে বলে যে মানে মজিদ বিষয়টা ছিল এরকম যে বুড়ো বুড়ি যখন ঝগড়া করে তখন বুড়ি আসলে ডিরেক্টলি এভাবে বলতো যে বাচ্চাগুলা যে এটা কিন্তু তোমার না, এটা অন্য কারো। আর এরকম একটা ঘটনা ঘটছিল যে যখন আসলে বুড়া বাইরে ছিল তখন আসলে ওইখানে আসলে এরকম একটা কথা উঠছিল যে এখানে ওর বউয়ের ঘরে আসলে কেউ নাকি প্রবেশ করছে। তো এটাও জনসম্মুখে আছে, অ্যান্ড বুড়ি আসলে এখন এইভাবে বলতেছে। তো বুড়ার মাথা তো পুরো রাগ, মানে এটা নিয়ে তখন এটা মসজিদেও শুনতে পায় এবং বুড়োর সাথে মসজিদে দেখা হয়। মসজিদ গিয়ে মানে একটু ভাব নেয় যে আমি আসলে সব কিছু ইনফরমেশন পেয়ে যাই এরকম টাইপের, মানে সে এমনি সব ইনফরমেশন পেয়ে যায়। তো বুড়ো হচ্ছে, মানে মসজিদ হচ্ছে বুড়োকে বলে যে কি বুড়ো আমি এগুলো কি শুনি, বলে বুড়ো কিন্তু চালাক, মানে এগুলোকে বিশ্বাস করতো না যে মানুষজন আসলে এমনি জানতে পারে। তো বুড়ো তখন বিষয়টা বুঝতে পারে যে ওই এলাকায় তো আসলে কেউ যায় না, ওখানে শুধু হাসুনির মা যায়, মানে তার মেয়ে যায়। তো বুড়ো বাড়িতে গিয়ে হাসুনির মাকে আসলে মারে।
এবং মারার কারণে সে হাসুনির মা কাঁদতে কাঁদতে আবার ওই যে রহিমের কাছে যায়, রহিমের কাছে গিয়ে বলে। তো মজিদ তখন বুঝতে পারে যে এই বুড়ো হচ্ছে তার পক্ষে না। তখন মজিদ তাকে আসলে তার পথ থেকে আউট করে দেওয়ার জন্য, মানে মজিদ একটা কিন্তু বিষয় আমরা এখানে দেখতেছি, সে যেই তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাকেই সে আউট করে দিচ্ছে, মানে তার প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। আমরা ঘটনাগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো তখন হচ্ছে মজিদ খালেক ব্যাপারীকে বলে বিষয়টা যে এটা নিয়ে ডাকতে হবে মক্তবে। তো মানে একটা বিচার করতে হবে। তখন সবাই গ্রামের সব মানুষ আসে এবং বুড়োকে জিজ্ঞেস করে, কি বুড়ো আপনি আপনার মানে তোমার মেয়েকে মারছো কেন? তখন বলে যে আমার মেয়ে আমি মারছি, এটা আপনার কি, মানে নিজের মেয়েকে তো মারতেই পারে। তো এরকম একটা বিষয়। তো বুড়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে আসলে ঠাস ঠাস করে অ্যান্সার দিচ্ছিল। তখন মজিদ যারা আসলে ধর্মকে এক্সপ্লেইন করতে পারে তারা আসলে এইভাবে, মজিদ তখন এমনভাবে একটা কোরআনের আয়াত বলা শুরু করছিল যে ওই যে একটা ঘটনা ছিল না যে আহ, উম, মানে হজরত মোহাম্মদ সাল্লাম, না এখানে কি ছিল, ওইখানে একটা ঘটনা ছিল যে একজনের বিবিকে নিয়ে আসলে কুৎসা রটনা করছিল এরকম টাইপের। তখন হচ্ছে মজিদ এই ঘটনাটা বলে এবং বুড়ো আসলে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তখন মানে ধর্ম হচ্ছে সবচেয়ে একটা সেন্সিটিভ বিষয়, এখানে মানুষজনকে আসলে আটকায় রাখা যায়। তখন হচ্ছে বুড়ো এটা করে অ্যান্ড তখন হচ্ছে পরে বুড়ো প্রায় 2 দিন না 3 দিন আসলে খাবার না খেয়ে ওভাবে বাড়িতে থাকে। তো একদিন আসলে খুব ঝড় আসছিল। ঝড় আসার সময় মানে হাসুনিমার আবার অভ্যাস হচ্ছে যে ঝড় আসলে সে হই হুল্লোড় করে বেড়ায়। তো সে চিল্লাচিল্লি করতেছে যে হাসুনিরে মুরগিটা কোথায়, ছাগলটা কোথায়, এরকম করে চিল্লাচিল্লি করতেছিল, খোঁজ করতেছিল। খোঁজ করতে করতে বুড়ো যেখানে ঘুমিয়েছিল, সেই যে ওটা হচ্ছে অনেকটা গ্রামে থাকে যে মানে একটা ঘুমিয়ে থাকার মতো জায়গা। তো ওইখানে নিচে গিয়ে দেখে যে ওখানে মুরগি আছে কিনা। তখন আসলে বুড়ো মানে যেহেতু 3 দিন ধরে কিছু খায়নি, তো বলে যে মা আমাকে 4টা চিড়ে এনে দিবি, পানি দিবি, এগুলো দেয়। তো হাসুনি মা এটা এনে দেয়। এইটা খেয়ে দিয়ে বুড়ো যে কোথায় যায় সেই বুড়োর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেকে মানে মনে করে যে বুড়ো হয়তো নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। তো এইভাবেই হচ্ছে মজিদ তার যে প্রথম শত্রু ছিল ওই গ্রামের শত্রুকে সে বিতাড়িত করে। আস্তে আস্তে আমরা ঘটনাটা পুরোটাই বলবো। আশা করি ঘটনাটা এভাবে বললে তোমাদের জন্য ভালো হবে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে নেক্সট আমি আরেকটা পার্ট দেবো, যেটাতে আমরা এটা পার্ট ওয়াইজ করবো, যেহেতু উপন্যাসটা অনেক বড়। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা নেক্সট পার্ট তোমরা চাচ্ছ কি না। আর নেক্সট পার্টটা যদি তোমরা চাও তাহলে আমি এই ভিডিওটা আপলোড করব, কারণ গল্প করতে আসলে ভালোই লাগে, আর আমার বাংলার গল্প সত্যি অনেক ভালো লাগে। তোমাদের সকলের জন্য শুভকামনা, যারা এইচএসসিতে আসো বা একাদশ দ্বাদশ শ্রেণীতে, অথবা যারা এই বছর আসলে অ্যাডমিশন এক্সাম দিবা বা পরে বছর দিবা, তাদের জন্য এই ঘটনাটা জানাটা ইম্পর্ট্যান্ট। তাহলে আসলে তোমাদের বিষয়টা বুঝতে বা পড়তে অনেক সুবিধা হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।